স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুবাস। এবার জানাবো খবরের বিস্তারিত। ১৭ বছর পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991-1996 সালে 15 ফেব্রুয়ারি ও 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়া 6 শিক্ষার্থী মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 5ই আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। গুলি বর্ষণের সাথে ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। শিগগিরই প্রস্তাবনা জমা দেবে 6টি সংস্কার কমিশন, জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে জনদাবিতে পরিণত করতে পারলেই সফলতা আসবে। রাজধানীর সেরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন প্রসঙ্গ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, আর সেজন্যই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবে যারা অন্যায় করেছে তাদের বিচার করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানায় বদিউল আলম মজুমদার। 2007-8-এর সিন্ড্রোমে ফিরে যাচ্ছি, যে তখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল, যে সংস্কারবাদী। কি আফসোস, তখন যদি ওই সংস্কারগুলো করা হতো, কতগুলো সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না, এটা হয়তো এড়ানো যেত। তাই আমাদের সংস্কার করা দরকার। 3 মাসেও চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা গাড়ির পর্যাপ্ত নিলাম না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিরক্ত প্রকাশ করেন। একই সাথে আগামী 31শে জানুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় তিনি আরও জানান, চাঁদপুরে জাহাজের চালক সহ 7 জনকে হত্যার ঘটনায় তদন্ত করা হচ্ছে। যদি ইম্পোর্ট এক্সপোর্ট যদি সময় মতো না করা যায় এবং এইসব কারণে যদি পোর্টে স্পেস না থাকে, তাহলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। 28 ফেব্রুয়ারির মধ্যে ওনারা এইসব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে দেবে। স্পেকুলেটিভ কিছুই বলা যায় না, কী হয়েছে, ডাকাতি হয়েছে না কেউ মার্ডার করেছে, কী হয়েছে। তো এটা ইনভেস্টিগেশন হোক, আপনারা জানতে পারবেন। পদ্মা সেতুতে যোগ হলো আরও 1 জোড়া ট্রেন। এর মধ্য দিয়ে খুলনা রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে 4.25 ঘন্টায় ঢাকায় পৌঁছেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি পৌঁছানোর আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্রিফিংয়ে রেলপথ উপদেষ্টা বলেন, ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব নয়। দীর্ঘদিন ভর্তুকি আর দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 2022 সালের 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের বছর 10ই অক্টোবর রেল চলাচল শুরু হয়।
তবে তা ছিল পদ্মার পার হয়ে ভাঙা পর্যন্ত। এরপর থেকেই নতুন এই পথে আরামদায়ক, নিরাপদ আর কম খরচে স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7 থেকে 8 ঘন্টা লাগলেও নতুন এই রুটে 112 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস। মঙ্গলবার সকালে 553 জন যাত্রী 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ এবং একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি ও স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশি। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হলো নড়াইলবাসীরও। এদিকে খুলনা থেকে মাত্র 4.5 ঘন্টায় 378 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় আসে ট্রেনটি। খুশি সাধারণ যাত্রীরা এবং সময় খুব কম লাগবে, এই জন্যই আমাদের যাওয়া। আরও প্রথম দিনে যাত্রী হতে পারা তো আরও অনেক ভালো লাগার। স্টেশনের সামনেই, সো এটা আসলে আমার জন্য এত একটা উপকারী বিষয় হয়েছে। যারা অফিসে কাজ করে বা ঢাকাতে যে কোনো প্রয়োজনে আসবে, তারা সকাল সকাল এসে আবার দুপুরের ভিতর বা সকালবেলাতে আবার তারা ব্যাক করতে পারতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাত্রীদের স্বাগত জানাতে ও নতুন 2 জোড়া ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন ছিল কমলাপুর স্টেশনে। এ সময় অপব্যবহারের জন্য রেলওয়ের দুরবস্থা অভিযোগ করে রেলপথ উপদেষ্টা আর ভর্তুকি দেয়া হবে না বলেও জানান। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, একটি কারণ হচ্ছে অপব্যয়। রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। জোড়া ট্রেনের একটির নাম জাহানারাবাদ, অন্যটির রূপসী বাংলার নামকরণ করা হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেন, আর রাত 8টায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত 12:15টায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।